তাহলে আপনাদের এখানে গ্রেডিং কার্যক্রম চলতেছে। এটা কোন জাতের আলু? স্যার স্যার আমাদের ডহরা মাঠ দহরা মাঠ। ব্লক। আর হলো জাত হলো ভ্যালেন্সিয়া, জি তাই না? জি ব্যালেন্সিয়া। আচ্ছা, এখানে কত একর জমি ছিল টোটালি? বিশেষ করে 31 শতক ব্যালেন্সিয়া ভ্যারাইটি আবাদ করা হয়েছে। হয়েছে। কাল্টিভেশন করা হয়েছে। আচ্ছা, এখানে এখানে আলুগুলি দেখা যাচ্ছে এ গ্রেডের পরিমাণটা বেশি। তাহলে আপনি এটা কোন কার্যক্রম, কোন টেকনোলজি ব্যবহার করেছেন, করার কারণে আমাদের এ গ্রেডের পরিমাণটা বেশি হয়েছে? একটু স্যার, এখানে আমাকে একটু ধারাবাহিক বলেন তো। আমাদের চেয়ে এক গ্রেডের পরিমাণ আমরা এখানে বেশি পেয়েছি, কারণ এখানে আমরা যে এখানে আমরা ব্যালেন্সিয়া ভ্যারাইটির চাষ করেছি। এক্ষেত্রে আসলে ব্যালেন্সিয়া ভ্যারাইটি আমার কাছে তুলনামূলকভাবে নতুন। এক্ষেত্রে আমাদের ডিজিএম মহোদয় ওইটার কাল্টিভেশনের ব্যাপারে বিশেষ নির্দেশনা দিয়েছে। যে নির্দেশনা হলো এই যে এখানে যে পেসিংটা আমরা সাধারণত আলুর ক্ষেত্রে যে 5 থেকে 6 ইঞ্চি ইউজ করি, কিন্তু এখানে আমরা এটা 4.5 থেকে 5 ইঞ্চি মেনটেন করেছি। এক্ষেত্রে এক গ্রেড পার একটা কারণ। পাশাপাশি আমরা এখানে যে ফার্টিলাইজারের ব্যাপারটা হলো এখানে আমরা টিএসপি 180 কেজি ব্যবহার করেছি, এমওপি 180 এবং ইউরিয়া টোটাল 100 থেকে 110 কেজি ইউজ করেছি। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, সেটা হলো ইতিপূর্বে ইতিপূর্বে স্পেসিং কত করে দেওয়া হতো? ইতিপূর্বে পেসিং আমি যতদূর শুনেছি এখানে যে 6.5 থেকে 7 ইঞ্চি দেওয়া হয়েছিল। এবছর আমরা ওই 4.5 থেকে 5 ইঞ্চি দিয়েছি। 4.5 থেকে 5-এর মধ্যে রেখেছেন। আচ্ছা, আর সার ম্যানেজমেন্টটা কিভাবে করেছেন? সার ম্যানেজমেন্টটা আমরা টপ পেসিংয়ে টিএসপি 180 কেজি, ইউরিয়া 50 কেজি, এমওপি 90 কেজি ব্যবহার করেছি, এবং টপ পেসিংয়ে 90 কেজি এমওপি এবং 60 কেজি ইউরিয়া ইউজ করেছি। আচ্ছা, ইতিপূর্বে কত ছিল এটা? ইতিপূর্বে শুনেছি যে 150 কেজি ইউরিয়া ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে 150 কেজি জায়গায় থেকে আমরা এটাকে নেমে যাচ্ছি, রিডিউস করে যাচ্ছি হলো 110 কেজিতে। 10 কেজি আমরা এখানে এটা ব্যবহার করছি, করার কারণে কি রেজাল্টটা পেলাম আমরা? হ্যাঁ, এই রেঞ্জে আমরা ফার্টিলাইজেশন করার ফলে আমরা দেখতে পেয়েছি যে যে ওভার যে সাইজটা যেটা হোলো আট হয় ওইটা আমাদের নাই বললেই চলে। নাই বললেই চলে। নাই বললেই চলে, এবং বিশেষ করে এ গ্রেডের পরিমাণটা আমরা বেশি পেয়েছি এখানে। বেশি পেয়েছেন? বেশি পেয়েছি। সেটা কত পার্সেন্ট হতে পারে? সে এখানে প্রায় 70% এ গ্রেড। 70% এগ্রেটই পেয়েছেন। তাহলে এটাকে আমরা বীজ মানের জন্য একটা কোয়ালিটি। জি, অবশ্যই কোয়ালিটি, এবং যেহেতু ব্যালেন্সিয়া ভ্যারাইটিতে আমাদের এটা বড় হয়ে যাওয়ার, বিশেষ করে ওভার হয়ে যাওয়ার এটা প্রবণতা লক্ষ্য করা যায়, তাতে একটু হলো হাট হয়। বিভিন্ন ট্রায়ালের মধ্যেই করেছি এটা। বিশেষ করে যে আমি শুনেছি যে এখানে হলো হাটের কারণে অনেক আলু বাদ হয়ে যায়, এবং পরবর্তীতে মার্কেট থেকে একটা যে বিশাল কমপ্লেন আসে, যেটা বড় আলু হয় সেটাতেই হলো হাট হয়। যে 70 থেকে 75 এবং 78 এমনকি 80-82 দিনও এটা হামফুলিং করেছি। হামফুলিং করার পরে দেখা গেছে যে আসলে এক্ষেত্রে যেগুলো আমাদের 80 দিন এক্সিট হয়েছে বা 80 দিনেও করছি, ওইগুলিতে ওভারের সংখ্যাটা বেশি। তাহলে কোথাতে আমরা স্ট্যান্ড হব আপনারা মনে করেন? আমার মনে হয় যে এখানে আসলে ফার্টিলাইজারের ব্যাপারটা যেটা, যে আমরা 180 যেখানে দিই, এক্ষেত্রে আমাদের 150 কেজি ইউজ করতে হবে টিএসপি। আর এমওপি এবং ইউরিয়ার যে ডোজটা আছে, এমওপি এখানে 150 এবং ইউরিয়া 100 থেকে 110 কেজি আমাদের ইউজ করতে হবে। আর যদি আমরা ওয়াটার ম্যানেজমেন্টের কথা বলি, তাহলে এক্ষেত্রে আমাদের যা করতে হবে, এখানে আমরা যা করেছি অলরেডি এই ব্লকটাতে, বিশেষ করে যে আলুগুলি আমাদের সামনে আছে এগুলির ক্ষেত্রে আমরা 3টা সেচ দিয়েছি। 3টা সেচ। একটা হলো যে আমাদের বিফোর টপ ড্রেসিং, জি, এবং আফটার টপ ড্রেসিং, এবং একটা আমরা 60 থেকে 65 দিনে আরেকটা সেচ দিয়েছি। এতে করে আমাদের এখানে দেখা গেছে যে সিড সাইজ, বিশেষ করে ভলিউম অফ সিড ইনক্রিজ হয়েছে। ও, নাম্বার অফ সিড। জি জি জি, নাম্বার অফ সিড মানে আমাদের এখানে নন সিড হয় না, বাদ যায় না, এতে করে ওভারটাও বাদ যায়নি। না না, এই ক্ষেত্রে আমরা যে আমাদের সিডটা ইনক্রিজ হয়েছে। অন্য দেখা গেছে তারপরে 80 দিনে যে আমরা যে হাম্পলিং করেছি, এখানে সিড ছিল কিন্তু ওভার হওয়ার কারণে ওইগুলো আমাদের শর্টিং হয়ে গেছে। তাহলে আমরা এটা মোটামুটি একটা 75 দিনে আসে, আমরা যদি 75 দিনে যদি আমরা এটা হাম্পলিং করতে পারি এবং 3টা সেচ দিতে পারি এবং অপটিমাম রেঞ্জে দিই, তাহলে আমরা আশা করি এক্ষেত্রে আমরা গেইন হব। ধরে দেবো স্যার।
তাহলে আমাদের যে বিশেষ করে ব্যালেন্সিয়া ভ্যারাইটির জন্য আমাদের জমিটা মানে ওয়েল কাল্টিভেটেড হইতে হবে। আর আমরা যখন টপ ড্রেসিং বিশেষ করে ফার্স্ট আর্কিং আপ করি ওই ক্ষেত্রে আমাদের বেলির হাইট কমপক্ষে 10 ইঞ্চি হওয়া দরকার। হুম বেলির হাইটটা আমাদের 10 ইঞ্চি হওয়া দরকার যেন আমাদের পরবর্তীতে আমাদের জন্য অ্যাভেলেবেল মাটিটা থাকে। আচ্ছা, বেলির হাইটটা 10 ইঞ্চি কিভাবে করবেন? ওটা আমরা তো যে 8 থেকে 10 ইঞ্চি যেটা করবো এটা আমাদের জমিটা ভালোভাবে চাষ দিয়ে ওইটা হাইটটা করতে হবে। আর বিশেষ এবং মালচিং করতে হবে, অর্থাৎ কোদাল দিয়ে কোদলাই নিতে হবে বেশিভাবে। যেটা করবো এটা হলো টপ ড্রেসিং। বিফোর টপ ড্রেসিং আমরা যে মালচিংটা করি এটা দেখা যায় আমরা কন্ট্রাক্ট লেবার দিয়ে করি। কন্ট্রাক্ট লেবার দিয়ে করার একটা প্রবলেম হলো ওরা শুধু বেলির সাইডটা ভাঙে কিন্তু নালার মধ্যে মাটিটা তারা লুজ করে না বা এটা মালচিং করে না। এক্ষেত্রে দেখা যায় যখন আমরা বেলিতে মাটিটা উঠিয়ে দিই তখন মাটিটা সাফিসিয়েন্ট হয় না। মানে আমাদের যদি সাফিসিয়েন্ট না হয় এতে কি হয় যে টিউবারটা সবুজ হয়ে যায়, পাশাপাশি টিউবারটা যেভাবে আপনার বৃদ্ধি হওয়া দরকার বা ওইটা হয় না। এক্ষেত্রে আমাদের বিশেষ করে সবুজ হয়ে যাওয়া যেহেতু একটু লাইট সেন্সিটিভ, এক্ষেত্রে আমাদের গাছের গোড়া হিউজ পরিমাণে মাটি থাকতে হবে যেন সানলাইট ওইটা স্পর্শ না করতে পারে। এক্ষেত্রে আমাদের যে টপ ড্রেসিং এর ক্ষেত্রে আমরা যে লেবারটা কন্ট্রাক্ট করি এই ক্ষেত্রে শুধু মাটি দেওয়াটা আলাদা, মাটি তুলে দেওয়াটা আলাদা করব এবং মালচিং করার জন্য আলাদা করতে হবে। সুন্দরভাবে বেশি করে যেন মালচিং এর মাটিটা জুড়ে বেশি পরিমাণ মাটি আমরা যেন পাই গাছের গোড়ায় যেন অ্যাভেলেবেল মাটি দিতে পারি। এই নির্দেশনা কিভাবে পেলেন, কে দিল? এটা স্যার আমি দীর্ঘদিন এখানে কাজ করি, তাছাড়া ডিজাইন অনুযায়ী আমরা এটা জিনিসটা করি। বিশেষ করে টপ ড্রেসিং পূর্ব যে আমাদের মালচিংটা হয় এটা কম হয়। এক্ষেত্রে ডিজাইন স্যারের পরামর্শ অনুযায়ী আমরা যে কাজটা করতে চাচ্ছি যে মালচিংটা আলাদা লেবার দিয়ে এটা বেশি করে মালচিং করে মাটিটা যেন আমরা অ্যাভেলেবেল পাই, এই জন্য আলাদা গ্রুপ দিয়ে আমরা এটা মালচিং করে তারপর গাছের গোড়ায় যেন হিউজ পরিমাণ মাটি দিতে পারি। এক্ষেত্রে আমরা যেটা রেজাল্টটা পাবো এটা হলো যে টিউবারের সংখ্যাও ভালো থাকবে, পাশাপাশি সবুজ হবে না এবং আমরা যেটা পাবো টোটালি সিড পাবো, শর্টিংটা কম হবে। এক্ষেত্রে আমাদের ভলিউমটা বেড়ে যাবে। আচ্ছা, টপ ড্রেসিং এর সময় কি করণীয় করবেন? টপ ড্রেসিং এর সময় যে আমরা যেটা করি এখানে আমরা টপ ড্রেসিং এর পূর্বে আমরা তো ক্লোরোপাইরিফস গুঁড়াই দিই। এক্ষেত্রে কার্বেন্ডাজিমটা সারের সাথে না দিয়ে মানে নজেল দিয়ে হ্যান্ড স্প্রে দিয়ে এটা গুঁড়া পর আমাদের স্প্রে করে দিতে হবে। তারপরে আমরা মাটিটা উঠাই দিব গোড়ায়, পর্যাপ্ত মাটি দেবো, পর্যাপ্ত মাটি দেবো, অর্থাৎ কোনো টিউবার যেন কোনো সানলাইট না পায়। টিউবার জন্য সানলাইটটা মানে গাছের গোড়ায় যদি আমাদের হিউজ পরিমাণ মাটি থাকে তাহলে এক্ষেত্রে সানলাইটের ভিতরে ঢুকবে না, এক্ষেত্রে টিউবার সবুজ হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা আমাদের আরেকটা সমস্যা যে আমরা যদি সিডটা সময় মতো পাইতে হবে, কমপক্ষে এটা আমাদের প্লান্টেশনের 10 থেকে 12 দিন পূর্বে সিডটা নিয়ে আসতে হবে। কয় তারিখে? 10 থেকে 12 দিন পূর্বে প্লান্টেশনের। তাহলে কয় তারিখে? নভেম্বরের আমরা 8 তারিখ বা 10 তারিখে সিডটা নিয়ে আসবো। নভেম্বরে 8 থেকে 10 তারিখের মধ্যে যদি আমরা সিড যদি স্টোর থেকে নিয়ে আসি, আমরা এটা প্রপার জার্মিনেট করার পর বিশেষ করে সালফার ট্রিটমেন্ট করে তারপর আমরা বীজটা যদি প্লান্টেশন করি এক্ষেত্রে আমাদের যেটা সুবিধা হবে, আমাদের যেটা স্টেম রট বা রুট রট হয় ওইটা আশা করি ওইটা অনেকটা অ্যাভয়েড করতে পারবো। ওই ক্ষেত্রে আমাদের সেটা ট্রিটমেন্ট করতে হবে। আমার এবছর অভিজ্ঞতা দেখা গেছে যে আমরা বেমটিয়া ব্লকে 1 একর 63 শতক জমি বীজ পচে গেছিল। কারণ আমরা যখন স্টোর থেকে নিয়ে আসি এবং আমাদের সময় কম থাকে, লেটে দেয়, তখন সাথে সাথে লাগালে দেখা যায় যেখানে টিউবার মাটি থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করবে এক্ষেত্রে উল্টাটা হয়ে যায়। এক্ষেত্রে মাটি মানে টিউবার থেকে মানে রসটা হয় যে মাটিতে চলে যায়, তখন কি হয় মাটিটা টিউবারকে ঘিরে ধরে এবং মাটিতে যে ধরনের ফাঙ্গাস থাকে ওইগুলি অ্যাট্রাক্টেড হয়ে টিউবারটা সহজে পচে যায়। তো এই যে তারপরে এটার পাশাপাশি আরও হয় কি পরবর্তীতে আমাদের স্টেম রডটা বাড়ে যায়, সাথে সাথে পচে পরবর্তীতে স্টেম রড বাড়ে। তাহলে এক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করে লাগাইলে আমাদের ওই জিনিসটা থেকে আমরা মুক্তি পাবো এবং সঠিক জার্মিনেশন হবে, গাছটা হেলদি হবে, পরবর্তীতে আমরা হেলদি সিড এবং কোয়ালিটি সম্পন্ন সিড হারভেস্ট করতে পারবো। আচ্ছা, এখানে আপনি একটু শর্টিং সিস্টেমটা আপনি একটু উপস্থাপন করেন তো, কিভাবে এটা করতেছেন? বর্তমানে কম্পিটিটিভ মার্কেটে মানে বাজার বা আমাদের যে ডিমান্ড ওটা যদি আমরা ধরে রাখতে চাই বা এটা আমরা অ্যাচিভ করতে চাই, এক্ষেত্রে আমাদের কোয়ালিটির বিকল্প নাই, বিশেষ করে শর্টিং গেটিংয়ের বিকল্প নাই। এক্ষেত্রে আমি সঠিকভাবে শর্টিং গেটিং করার জন্য যে পন্থাটা অবলম্বন করেছি এবং আমাদের ডিজাইন স্যার ওই ব্যাপারে একমত এবং নির্দেশনা দিয়েছেন। এটা হলো যে আমাদের
2 স্তর বা 3 লেয়ারে চেকিং হবে এটা। হুম 3 লেয়ারে চেকিং হবে, তারপর এটা ব্যাগিং হবে। হুম তো এই ক্ষেত্রে আমাদের যারা গ্রেডার আছেন ওনারা গেটিং করে যাবে, পিছন থেকে 2 জন, প্রতি 4 জনে 1 জন করে চেকার থাকবে। ওনারা শর্টিং করে যে সবুজ বা নন সিড আছে এটা রিমুভ করে দিবেন। তারপরে ওই আলুটা যারা ক্যারি করে নিয়ে যাবে তারও একটা চেকিং দিবে। ক্যারি করে যারা নিয়ে যাবে তাদেরকে তারা চেকিং দিবে। তাহলে এখানে যারা গ্রেডিং করতেছেন তাদের কোনো ডিস্টার্ব করতেছেন না বা করা সম্ভব, তাদেরকে কোনো ডিস্টার্ব করছে না, তারা ওনারা তাদের মতো করে কাজ নিজেদের করতেছে। মতো চেক করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং কিন্তু যারা carry তাদের করে পরে নিচ্ছে, আর একটা চেকার আছে, তারা 4 জন বা 5 জন মিলে একজন করে নিয়ে কাজ করতেছে, তারা আলুগুলি চেকিং দিচ্ছে, এই তো। জি জি জি, আর এতে করে যাতে কোনো দাউদ যখন carry করে দাউদ bagging এর অথবা পর নীল bagging এর অথবা জন্য নিয়ে গেল, হ্যাঁ bagging এর পূর্বে ওইখানে একটা দাঁড়ান final দাঁড়ান, check তাহলে কি, তাহলে তারা যে খারাপ আলু, ননসিড আলু বা ওভার আলু বা আন্ডার আলু, সবুজ আলু, এগুলো তারা এখান থেকে রিমুভ করতেছে। মোটামুটি আমরা গ্রেডিংয়ে এখানে মনে করেন 70% আমরা কিন্তু বা 80% এখানে কি কিওর করতে পারতেছি। আচ্ছা, এরপরে আমাদের কি কাজ করেন? তাহলে এরপরে আপনারা ওখানে করেন কি, গ্রুপ করছেন অর্থাৎ চেকার করেছেন, চেকার করে তারা চেকিং করতেছে, করার পর তারা আলু আনতেছে, যে এরভাবে আলু আনতেছে, তাই না? এরা নিয়ে এসে কী করবে? এখানে এসে ফাইনাল চেক। আচ্ছা, এখানে চেকিং করতেছে, এই তো, এখানে ফাইনাল চেকিং হচ্ছে। তাহলে এনারা 2 জনও করেছে, প্লাস এখানকার যিনি মানে বস্তা ধরতেছে সেও করতেছে ফাইনাল চেকিং। তাহলে ফাইনাল চেকিং করার পরে তাহলে এটা ব্যাগে যাবে। তাহলে এইভাবে করলে আমাদের এখানে প্রত্যেকটা বস্তায় নন সিডের যাওয়ার বা খারাপ আলু যাওয়ার সম্ভাবনা একদমই নেই। আপনারা কি বলতেছেন নেই? আচ্ছা, দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। তাহলে এটা আর একটা আসলো, তাই না? আরেকটা আসছে, তা এটাও একটু চেক হচ্ছে, চেক দেন, আপনাদের মতো করে চেক দেন। তাহলে কি আপনার দৃষ্টিতে এটা কি চেক হয়ে গেল? ভালো চেক হয়েছে, ঠিক তো? আচ্ছা, তাহলে এটা উঠান। আচ্ছা, তাহলে এইভাবে আমরা চেকিং করতেছি, আলু গ্রেডিংটা করতেছি, আর মাঠ অপারেশনটা এইভাবে হচ্ছে এবং গ্রেডিংটাও এভাবে হচ্ছে। তাহলে আমি আশা করি যে বস্তা প্রতি সর্বোচ্চ 200 গ্রাম বা 300 গ্রাম ননসিড থাকবে। ও, বস্তা ভর্তি 200 বা 300 গ্রাম সর্বোচ্চ। তাহলে এটা চেক হয়েছে, চেক করলেন এখনই? আচ্ছা, তবু দেখি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে এখানে ফাইনাল চেকিং হচ্ছে। এরপরে তাহলে আপনারা যে মাঠ থেকে